আসসালামু আলাইকুম, প্রিয়াস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগতম। এটা আমার প্রথম ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আমার এই ব্লগটা হচ্ছে থাইল্যান্ড সম্পর্কে, থাইল্যান্ডে গিয়ে কী কী করলাম, কোথায় গেলাম, কেমন এক্সপিরিয়েন্স হলো সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেহেতু থাইল্যান্ডে এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর, তো আমরা দুজনে অনেক এক্সাইটেড। আসলে বুঝতেই পারছিলাম যে কী করব কী করব না। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কোনো ইনফরমেশনে কিংবা বলায়, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্লেনের দিকে, এবং আগের থেকেই বলে দিই যে আমরা দুজন একা নয়, আমাদের সাথে হচ্ছে আমাদের কাজিনও গিয়েছিল, মানে শাওনের ফুফাতো ভাই এবং ভাবি। ওনারা অনেক কিউট ছিল, অনেক জোশ ছিল। সো আমাদের পুরো ট্রাভেলটা ওনাদের সাথে খুব ভালো গিয়েছে। তো আমি আমার সিটটা পেয়ে গিয়েছি। থাইল্যান্ডে আমাদের বাকেট লিস্টে ছিল 4টা প্লেস। একটা হচ্ছে থাইল্যান্ড মানে ব্যাংককে, ফুকেট, ফিফি এবং ক্রাবিতে, এবং সবগুলো প্লেসই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভিজিট করতে পেরেছি। তো এখন এই যে আমাদের প্লেন থেকে যে কমপ্লিমেন্টারি ছিল খাবার, আমারটা ছিল ফ্রাইড রাইস, খুবই মজা ছিল। এবং শাওনের ছিল হচ্ছে গরুর মাংস, পোলাও আর হচ্ছে একটা ভর্তা। কিন্তু আসলে যদি আমি মার্কিং করতে যাই সেই ক্ষেত্রে শাওনের খাবারটা 6 আউট অফ 10 ছিল, অতটা ভালো লাগে না। এই যে আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডের এয়ারপোর্টে। তো আমরা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন এসেছি সিমের জন্য। আমরা এআই সিম নিয়েছিলাম, আগের থেকে বলে দিই এস সিমের নেটওয়ার্ক সব কিছু ভালো, কিন্তু একটাই প্রবলেম, সব জায়গায় এর রিচার্জ বুটটা পাওয়া যায় না। এখানে আমরা বিভিন্ন অফারগুলো দেখে নিচ্ছি, এবং এখানে হাঁটতে এখন সামনে যাব হচ্ছে আমাদের দেশে যেমন মেট্রো রেল আছে তেমনই তাদের দেশেও আছে। তো যেহেতু আমরা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাচ্ছিলাম, সো গাড়িতে যাওয়া আসা আসলে অনেক এক্সপেন্স হয়ে যেত। এমন না যে আমরা গাড়িতে যাইনি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তাদের যে ক্লোকের যে মানে মেট্রো রেলের যে সুবিধাটা সেটা আসলে খুবই ভালো। তো আমরা এখান থেকে র্যাবিট কার্ড নিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আমরা যেখানে যাই সেখানে যেতে পারি। তো আমি আসলে হাঁটতে এখানে দেখছিলাম যে কত সুন্দর সুন্দর তাদের স্ট্যাচুগুলো নির্মাণ করে আছে। তো আমি প্রত্যেকটাই ভালো করে দেখছিলাম। কিছুক্ষণ আগে একটা গোল্ডেন কালারের স্ট্যাচু ছিল, এগুলো বড় অনেক কালারফুল। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে ট্রেন স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন নিব। আমাদের ব্যাংককে আমরা আজকে রাতে থাকবো। আমাদের আগামীকাল রাতের বেলা হচ্ছে ইচ্ছা আছে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার। তো আমরা এখন ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। থাইল্যান্ডের ক্লোকেও আমাদের দেশের মতো দুইভাবে টিকিট নেওয়া যায়। একটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ আপনি টাকা জমা দিবেন, মেশিনের মাধ্যমে আপনি টিকিট পেয়ে যাবেন, এবং অন্যটি হচ্ছে আপনি কাউন্টারে গিয়ে নিতে পারেন। তবে তাদের এখানে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার যে কোনো প্লেসে, অর্থাৎ আপনার হোক সেটা রেল স্টেশন কিংবা বাস স্টেশন, সব জায়গায় হচ্ছে খাবার দোকান আছে, এবং খাবারগুলো খুবই মজা ছিল। এই যে আমরা আমাদের টিকিট পেয়ে গিয়েছি। আমাদের টিকিটটা ওদের দেশের টিকিটটা আবার এরকম কয়েনের মতো। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম, ট্রেন চলে এসেছে অলরেডি। তবে যেই বিষয়টা অনেক বেশি অবাক করেছে যে মানুষ যখন ট্রেন আসলো তখনই ওঠার জন্য চেষ্টা করলো না। প্রথমে ভিতরে যারা ছিল তারা বের হলো, তারপরে হচ্ছে বাকি মানুষরা কিছুক্ষণ পরে যাবে। অর্থাৎ এখন ট্রেন দরজা বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ পরে আবার খুলবে, খোলার পর দুজন যে ট্রেনের যে কর্মকর্তা আছে তারা এখন বের হবে। বের হওয়ার পরে সবাই ট্রেনের ভিতরে ঢুকবে। ট্রেনে এত মানুষ ছিল যে বসার জায়গা আমি পেলাম, আর এবং হচ্ছে ভাবি পেলো, এবং সো আমার জামাই এবং ভাইয়া দাঁড়িয়ে রয়েছে। তাতেও সে খুশি, কারণ সেও তো একটা ট্যুর দিতে এসেছে এবং তারও খুব ইচ্ছা ছিল এরকম একটা ট্যুর দেওয়ার। এই যে নিশাদ, এই হচ্ছে সেই সুইট আপু যাকে আমার অনেক পছন্দের আমার একজন মানুষ, এবং যার সাথে গিয়ে আমি অনেক মজা পেয়েছি। আর এই যে আমার দাঁত দেখা যাচ্ছে, আমাকে দেখে বুঝে যাচ্ছে আমি কতটা খুশি, এখানে বলার কিছু নেই। তো আমাদের এখান থেকে শুরু হয়ে গেল থাইল্যান্ডের জার্নি। এখানে যেতে যেতে আমাদের পথে যেই বিল্ডিংগুলো পড়ছিল, তখন টনি ভাই বললো যে এখানে নাকি একটা শ্যুট হয়েছে গডজিলা ভার্সেস কংয়ের। তো আমি দেখে অনেক অবাক হলাম, কারণ মুভিতে তো সব বিল্ডিং ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু আসলে এডিট সব পারে।
সো আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। এখন আমরা যাচ্ছি হোটেল। এখানে আশেপাশে অনেক স্পা, মেনলি থাইল্যান্ড আসলে কিন্তু হ্যাপেনিং প্লেস আর স্পার জন্য অনেক বিখ্যাত। আমি বাকি দেশের কথা আসলে জানি না, যে যতটুকু গিয়েছি ততটুকু দেখেই বলবো। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখুন আমি কত খুশি, ঘুরে ঘুরে হাঁটছি। আমার হাঁটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা এক্সাইটেড। সো এই তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আমরা এখন আছি সুকুমভিতে। আমাদের হোটেলটা ছিল ব্যাংককের ন্যাশনাল স্টেডিয়ামের পাশে। এই হচ্ছে আমাদের হোটেল, কনভিনিয়েন্ট পার্ক। হোটেলটা সম্পর্কে যদি আমি বলি, হোটেলটা খুবই ভালো ছিল। এখন আমি যদি বলি হোটেলের প্রাইস অ্যান্ড এভরিথিং খারাপ ছিল না, হোটেলটা বেশ বড় ছিল। তবে আমাদের একটা ভুল হয়েছে, যেটা আমাদের মেইন সেন্ট্রাল থেকে অনেক দূরে ছিল। আসলে প্রথম দিকে গেলে অনেক কিছুই বোঝা যায় না। তো আমরা এখানে গিয়েছিলাম, আর আমাদের প্রত্যেকটা হোটেলে চুজের মেইন যেই একটা কারণ ছিল, আমরা আসলে প্রাইস সবসময় কম দেখেছি, কারণ আমরা সারাদিন বাইরে ছিলাম। সো আমরা চাইনি যে শুধু শুধু হোটেলে টাকাটা নষ্ট করার জন্য। ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পেরেছি এবং অনেক জায়গায় ঘুরতে পেরেছি। দ্যাটস ওয়াই আমরা আসলে হোটেলের সম্পর্কে অতটা বদার করিনি। জাস্ট দেখেছি যে হোটেলের রুম কেমন, এই তো। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আমার স্বজাতি পেয়ে গেলাম। আমার জামাই হচ্ছে বাহুবলীর মতো 2টা লাগেজ নিয়ে দৌড় দিচ্ছে। এই হচ্ছে হোটেলটা, বেশ বড় ছিল গ্রাউন্ড ফ্লোরটা। আমি ফ্লোরের প্রত্যেকটি ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে লাফিং বুড্ডা, এটাকে দেখতে আমার অনেক কিউট লাগে, কারণ এটাকে দেখতে আমার জামাইয়ের মতো লাগে। তো ইটস আ জোকস অ্যাপার্ট, বাট এই যে তাদের হচ্ছে ধর্মীয় স্ট্যাচু রাখা ছিল। আমরা আমাদের রুমের কাছাকাছি পৌঁছে গেছি। সারাদিন অনেক ধকল গেল, আর সত্যি কথা বলতে যতটুকু মনে করেছিলাম যত দ্রুত পৌঁছে গেলাম প্লেনে করে, বাট এয়ারপোর্ট থেকে বের হতেই আমাদের প্রায় 3টা বেজে গেল, এবং সেখান থেকে হোটেল পর্যন্ত পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। সো সব মিলে অনেক সময় লাগে। আমরা সকাল 10টার প্লেনে উঠেছিলাম। আর এই যে আমাদের রুমের সব থেকে মজার বিষয় হচ্ছে আয়নাগুলো। এখানে প্রায় রুমে এই একটা আয়না, এটা হচ্ছে সেকেন্ড আয়না, পিছেও একটা আয়না দেখা যাচ্ছে, আর এই তো এখানে একটা আয়না। এছাড়া অ্যামিনিটিসের মধ্যে তাদের কফি ছিল, চা ছিল। এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ বড় ছিল, এটাও অ্যামিনিটি সেন্টারে পড়ে। এবং তার সাথে এই যে একটা বাথটাব। এবং এই বেসিন কেন দিয়েছে আসলে আমি জানি না, কারণ আমাদের এখানে চুলা দিলে একটা কথা ছিল। আসলে থাইল্যান্ডে গিয়ে যেটা আমার সত্যি মনে হয়েছে, যে একটা চুলা থাকলে একটু রান্না করে খেতাম, কারণ প্রথম কয়েকদিন খেতেই পারিনি। সো এটা আমার উইন্ডো দিয়ে বাইরের দৃশ্য, এবং কিছুক্ষণ পর একটা ডোর দেখাবো। এই ডোরটা একটা মজার কাহিনী হচ্ছে, এই ডোরটা দিয়ে পাশের রুমে যাওয়া যায়, মানে পাশের রুমে ভাইয়েরা আছে, ভাইয়াদের রুমে আমরা যে কোনো সময় যেতে পারছি। সারা রাত আড্ডা দিচ্ছে এই সেই ডোরটা। আমরা আগেই বলেছি আমরা হোটেলে থাকা মানুষটা, তো আমরা প্ল্যান করেছি আমরা এখন একটু পর খাওসান যাবো। এই যে খাওসান চলে এসেছি। এখানে একটা লোক জাদু দেখাচ্ছিল। খাওসান হচ্ছে একটা প্লেস যেখানে অনেক পার্টি হয় সারা রাত। তো আমাদের মিলি দেখাচ্ছিল যে পার্টি কেমন ধরনের হয়। সাধারণত বাংলাদেশে আমার পার্সোনালি এরকম পার্টিতে যাওয়া হয় না। তো ওরা বিভিন্ন ধরনের খাবারের অনেক শখ রাখে, এগুলো আমরা কিছুই খাইনি। এখানে বিচ্ছু ছিল। তারপর আমরা সামনে হাঁটা দেখা স্টার্ট করলাম আসলে এই পার্টি প্লেসটা কীরকম। আমরা এখানে আসলাম ডাব খাওয়ার জন্য। আর থাইল্যান্ডের ডাবগুলো অনেক মিষ্টি ছিল, বাট কেমন যেন একটা ফ্লেভার আসে খাওয়ার লাস্টে, একটা কেমন একটা স্মেল লাগে। এখানে পার ডাব প্রাইস ছিল হচ্ছে 100 বাত। দ্যাট মিনস আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকা, 300 থেকে একটু বেশি হবে। বাট এটা ডিপেন্ড করে প্লেস অনুযায়ী। অনেক জায়গায় আপনি 40 বাত কিংবা 50 বাত করেও খেতে পারবেন। বাট যেহেতু এটা একটা পার্টি প্লেস, অ্যাজ আই সেড প্রিভিয়াসলি, সো এখানে একটু প্রাইস বেশি হবেই। আমাদের বাংলাদেশের মতো যেমন ভালো জায়গায় গেলে একটু প্রাইস বেশি থাকে। তো আমি ডাব খেলাম। ডাব খাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে খেয়ে দেখো কেমন লাগে।
তারপর আমরা আরও 2টা ডাব নিয়েছিলাম, যেহেতু আমরা সারাদিন পর বের হয়েছি। আমি আগে যেমন বলেছি তারা অনেক ধরনের খাবারের শখ রাখে। সো এই যে পুরো একটা ক্রোকোডাইল দেওয়া আছে, এখানে আপনি চাইলে ক্রোকোডাইলের মাংস খেতে পারবেন। আমরা মোটো ইন্টারেস্টেড ছিলাম না এগুলো খাওয়ার প্রতি, দেখি কেমন যেন অস্বস্তি লাগছিল। এই যে এখানে সবাই পার্টি করতেছে। আসলে এক এক দেশের মানুষের এক রকম ভাষা, এক এক রকম কালচার, সব কিছুই আলাদা। সো তাদের অনুযায়ী তাদের এটা খুবই ভালো, এবং আমাদের অনুযায়ী জিনিসটা একটু অন্যরকম, এটাই হয় স্বাভাবিক হবে। তবে সত্যি কথা বলতে কি, বাহিরে না গেলে বিভিন্ন কালচার সম্পর্কে জানা যায় না, মানুষের অবস্থা সম্পর্কে জানা যায় না। আমি এতটুকু বলতে পারি, থাইল্যান্ড গিয়ে আমি প্রত্যেকটা মানুষকে অনেক হেল্পফুল পেয়েছি, অনেক হেল্প করার চেষ্টা করেছে। আমাদের বাংলাদেশিদের আমি জানি না বাকি সবার ইংরেজি ল্যাঙ্গুয়েজ কীরকম, ওইভাবে কিন্তু আমরা ফ্লুয়েন্টলি সবাই কথা বলি না, এবং তাদের দেশেও সেম, তারা খুব প্রায়োরিটি দেয় তাদের থাই ভাষাকে। সো আমরা যেমন ইংরেজিতে কাঁচা, এবং তারাও ইংরেজিতে সেমই একই অবস্থা। তবে আমার মতে তাদের থেকে আমাদের অবস্থা অনেক ভালো, তাও তারা অনেক চেষ্টা করেছে যতটুকু পেরেছে তাদের ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে আমাদেরকে বোঝানোর জন্য। ইভেন অনেকে তো দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজ যে টেস্টারগুলো থাকে ফোনে, সেই ল্যাঙ্গুয়েজ টেস্টার দিয়েও চেষ্টা করেছে। সো হ্যাঁ, তারা অনেক হেল্পফুল এবং অনেক কাইন্ড। খাওসানে কিছুক্ষণ থাকার পরে আমরা সামনে এগোলাম, কারণ আমাদের আগামীকালে যে বাসের টিকিট কাটতে হবে। আমরা ফুকেটে যাব। ফুকেটে আপনি চাইলে আপনি বাসেও যেতে পারেন, কিংবা আপনি প্লেনেও যেতে পারেন, কিন্তু প্লেনের টিকিটটা বাসের থেকে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখানে যেতে যেতে এখানে দেখলাম যে থাইল্যান্ডের ট্রেডিশনাল নাচ হচ্ছে। সো আমরা সেটা কিছুক্ষণ দেখলাম, এবং এখানে এই যে টিকিট কাউন্টারে পৌঁছে গিয়েছি। এই আপুটা এত ভালো ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কি করব না, বাট সে আমাদের অনেক হেল্প করেছে। সো এই ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি সবার ভালো লেগেছে। কাইন্ডলি আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে এটুকু আলো দিতে পারি। কিছু ছবি দিয়ে দিলাম যাতে দেখতে পান আমরা কিভাবে গেলাম, কেমন কি দিন কাটলো প্রথম দিনের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।